6 ঘন্টার চেষ্টায় সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে, কারণ অনুসন্ধানে কমিটি, নাশকতা কিনা জানা যাবে রিপোর্টের পর। বিডিআর হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্র চিহ্নিতে নিরপেক্ষ তদন্ত হবে জানালেন কমিশন প্রধান। জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা। শেখ হাসিনার কারণে বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে বলছেন বিশ্লেষকরা। আঞ্চলিক প্রভাবে ঢাকার প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব পরিবর্তন। এবং আমদানি প্রবণতা বাড়ায় ফের অস্থির ডলার বাজার, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গলদ দেখছেন ব্যবসায়ীরা। দ্বিমুখী নীতি পরিহারের পরামর্শ অর্থনীতিবিদদের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। প্রায় 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সচিবালয়ের 7 নম্বর ভবনে লাগা আগুন। প্রশাসনের কেন্দ্রবিন্দুতে অগ্নিকাণ্ডে নাশকতা হয়েছে কিনা তা তদন্তের পর বোঝা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঘটনা তদন্তে ইতোমধ্যেই উচ্চ পর্যায়ের কমিটি করার কথা বলেছেন তিনি। এদিকে কর্মকর্তাদের প্রবেশের জন্য সকাল 10টার পর একটি ফটক খুলে দেওয়া হয়েছে। উষা ফেরদৌস ও শামীমুজ্জামান চৌধুরীকে নিয়ে মাহবুব হাসানের রিপোর্ট। বুধবার মধ্যরাতের পর আগুন লাগে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে। সূত্রপাত হয় 7 নম্বর ভবনের 6ষ্ঠ তলায়। আগুন ছড়িয়ে পড়ে আরও 3 ফ্লোর পর্যন্ত। সচিবালয়ের 7 নম্বর ভবনটিতে আছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মতো বিভিন্ন বিভাগ। আগুন নিয়ন্ত্রণে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। নেভাতে গিয়ে ট্রাক চাপায় সোহানুজ্জামান নয়ন নামে এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হন। ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দেন সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। ফায়ার সার্ভিস জানায় আগুন নিয়ন্ত্রণে 6 ঘন্টার বেশি সময় লেগেছে। প্রতিটা রুম সার্চ করে করে আগুন নিভানোর ব্যবস্থা করেছে এবং মোটামুটি এটা প্রায় শেষের দিকে। আমাদের এই পর্যন্ত এখানে প্রায় 211 জনের একটা জনবল নিয়োজিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 9টার দিকে সচিবালয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অগ্নিকাণ্ড তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে। রিপোর্টের পরই বোঝা যাবে এতে কোনো নাশকতা আছে কিনা। এটার ব্যাপারে আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ইনভেস্টিগেশনের আগে আমি তো বলতে পারবো না, ইনভেস্টিগেশনের পরে আপনাদের আমরা জানাবো। কত সদস্য তদন্ত কমিটি হচ্ছে এখন? তদন্ত কমিটি কত সদস্য? এটা 5 জন হইতে পারে, 7 জন হইতে পারে, 9 জন হইতে পারে, 11 জন হইতে পারে। এই মুহূর্তে তো আমরা পরে আপনাদের জানাই দিতে পারি। এদিকে আগুন নিয়ন্ত্রণের পর কাজে যোগ দিতে সকাল থেকে সচিবালয়ের বাইরে ভিড় করছেন হাজারো কর্মকর্তা কর্মচারী। তাদের প্রবেশের জন্য একটি মাত্র গেট খোলা রাখা হয়েছে। এতে ভেতরে ঢুকতে বেগ পেতে হয় কর্মকর্তাদের। মাহবুব হাসান, রিপন, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, সচিবালয়ে আছেন আমাদের সহকর্মী শামীমুজ্জামান চৌধুরী। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শামীম, নিশ্চয়ই যুক্ত হতে পেরেছি। আর সকাল 9টার পর থেকে সচিবালয়ে গেছেন স্বরাষ্ট্র সহ কয়েকজন উপদেষ্টা। তারা কি বলেছেন সেটি আপনার কাছে জানতে চাই, এবং আপনি জানাবেন যে 7 নম্বর ভবনে যেখানে আগুন লেগেছে সেখানে কার্যক্রম শুরু হয়েছে কিনা এবং কর্মকর্তারা গিয়েছেন কিনা তাদের অফিসে। উপদেষ্টা 9টার কিছু পরে সচিবালয়ে আসেন এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল পরিদর্শন করার পরে তিনি জানিয়েছেন যে উচ্চ পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সেই কমিটি ভবনে যে আগুন লাগে সে আগুনের ঘটনায় কিন্তু প্রায় বলা যায় ভয়াবহ আগুন। সে আগুন কিন্তু 1:52 মিনিট লাগা আগুন। ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি, সেনাবাহিনী, র্যাব এবং শৃঙ্খলা বাহিনীর সদস্য মিলে সাধারণ মানুষও কিন্তু এই আগুন নিভানোর কাজে যোগ দেয়। প্রায় 6 ঘন্টার চেষ্টায় প্রায় 8টার কিছু পরে কিন্তু সচিবালয় 7 নম্বর ভবনে আগুন নিয়ন্ত্রণে আসে এবং এই আগুন নিয়ন্ত্রণে আসার পরে 9টায় যখন যারা মূলত সচিবালয়ে নিয়মিত আসেন, অফিস করেন, তারা কিন্তু বলা চলে হয়তো বিপাকে পড়েছেন এবং দৈনন্দিন যে কাজ সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। কারণ সচিবালয়ের প্রধান যে দুটি ফটক, সেই দুটি ফটকই কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। যারা সচিবালয়ে এখন ভিতরে প্রবেশ করছেন তারা মূলত প্রেস ক্লাবের যে পেছনের যে গেটটি আছে সেই গেটে কিন্তু লম্বা লাইন ধরে কিন্তু
সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পারছেন। এছাড়া যে সচিবালয়ের ভিতরে দৈনন্দিন যে গাড়িগুলো ঢোকে সেই গাড়িগুলো কিন্তু এখন পর্যন্ত কোনোটাই ঢুকতে পারেননি, এবং যারা অফিস করতে আসছেন তারা কিন্তু এইভাবে লম্বা লাইনে কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করছেন। এবং এবং আরেকটি বিষয় জানিয়ে রাখছি আমি, সেটি হচ্ছে যে এই ফায়ার সার্ভিসের যে আগুন নিভানোর কাজে গিয়ে কিন্তু কাভার ভ্যানের চাপায় গুরুতর একজন আহত হয়। সোহানুর রহমান নয়ন নামে একজন ফায়ার ফাইটার, তিনি পরবর্তীতে মৃত্যুবরণ করেন। একটি ঘটনা সেটি হচ্ছে রাস্তা পার হতে গিয়ে তাই কিন্তু নিজেদের একটি কাভার ভ্যান চাপা দেয়। সচিবালয়ের এই 7 নম্বর ভবনে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয় আছে, যোগাযোগ মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার কল্যাণ মন্ত্রণালয়, সমবায় মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়। অর্থাৎ এই 7 নম্বর ভবনে 7ম তলায় লাগা আগুন কিন্তু আসলে প্রায় 6 নম্বর 6 তলা, 5 তলা এবং 7 তলায় কিন্তু বিস্তৃত লাভ করে, এবং কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটি আমরা এখনো জানতে পারিনি। ফায়ার সার্ভিস বিস্তারিত জানানি, তদন্ত কমিটি রিপোর্ট দেওয়ার পরে আসলে জানা যাবে। এখন মূলত সচিবালয়ের যে প্রধান ফটক সেটি বন্ধ করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। সাধারণ মানুষ কিন্তু যারা কর্মকর্তা কর্মীরা কিন্তু এই মুহূর্তে প্রবেশ করতে পারছেন না। তো আমার কাছে এই ছিল সচিবালয় থেকে সবশেষ আগুন লাগার চেষ্টা। জি শামীম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। সচিবালয় থেকে সহকারী শামীম যোগ দিয়েছিল। বিডিআর হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্র চিহ্নিত করতে কোনো রকম প্রভাবিত না হয়ে নিরপেক্ষ ও বিতর্কমুক্ত তদন্ত করা হবে। যে বা যারাই জড়িত থাকুক তাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে। দালিলিক প্রমাণের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলে জানালেন কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান। সকালে পিলখানা এ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে গঠিত তদন্ত কমিশনের প্রথম বৈঠক শেষে কথা বলেন তিনি। এটার উপর নির্ভর করে নিরপেক্ষভাবে আমরা এই তদন্ত যে সময় আমাদেরকে দেওয়া হয়েছে তার ভিতরেই সম্পন্ন করবার আমরা ঐকান্তিক চেষ্টা করব। আমরা কোনো রকম বায়াস হব না এবং পুরো কিছুর দ্বারা আমরা প্রভাবিত হব না, এই অ্যাসুরেন্স আমি আপনাদেরকে দিতে পারি। এবার ফিরে দেখা 2024 সালের সালের শেষাংশে দক্ষিণ এশিয়ার দুই দেশ বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় সম্পর্কে চির ধরেছে। অন্যদিকে ঋণ নিয়ে শেখ হাসিনা আমলের শেষ দিকে খানিকটা দূরত্ব সৃষ্টি হওয়া চীনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হচ্ছে বাংলাদেশের। দক্ষিণ এশিয়ার এই দেশ তিনটির গুরুত্ব যে বৈশ্বিক রাজনীতিতেও বেশ প্রভাব বিস্তার করে তার বড় প্রমাণ রয়েছে বিশ্ব মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্রের নানান বক্তৃতা বিবৃতিতে। বিশেষ করে সরকার পরিবর্তনের পর বাংলাদেশকে নিয়ে দেশটির দৃষ্টিভঙ্গি পাল্টেছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। তবে সম্প্রতি এ সম্পর্কে বেশ চির ধরেছে গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর চির ধরা সম্পর্ক বেশ বড় ধরনের ফাটলে রূপ নিতে থাকে। ঢাকা দিল্লি অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক খানিকটা সচল থাকলেও 4 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ভারতীয় ভিসা প্রদান। এর বাইরেও বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যমে চলছে অকল্পনীয় মিথ্যাচার ও অপপ্রচার। সব মিলিয়ে সম্পর্ক এতটাই তলানিতে নেমেছে যে ভারতীয় পররাষ্ট্র সচিবের ঢাকা সফরেও এতে মলমের প্রলেপ দিতে পারেনি। বিশ্লেষকদের মতে দ্বিপাক্ষীয় সম্পর্ক মজবুত রাখতে দল বা ব্যক্তির চেয়ে রাষ্ট্রকে প্রাধান্য দিতে হয়, কিন্তু বিগত 15 বছরে হয়েছে উল্টোটা, যার প্রমাণ মেলে বিদায়ী বছরে। বাংলাদেশের পরিবর্তে দিল্লি সরকার শুধু শেখ হাসিনার ওপর বাজি ধরায় স্মরণকালের সবচেয়ে তলানিতে নেমেছে ভারত বাংলাদেশ সম্পর্ক। তারা সম্পর্কটা অনেক ক্ষেত্রে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেল রেখেছে এবং এই গভর্নমেন্টের মধ্যেও তারা একটি পলিটিক্যাল পার্টিকে প্রাধান্য দিয়েছে, যেটা তাদের
পররাষ্ট্রনীতির একটি বিশাল ফাঁক বলে আমি মনে করি। সম্পর্কের এমন টানাপোড়েনে ভারতের ভেতরেও উদ্বেগ আছে। বাংলাদেশের সঙ্গে বিবাদে জড়ানোর পর সেভেন সিস্টার্স নিয়ে কিছুটা হলেও মাথা ব্যথা বেড়েছে ভারতের। সেভেন সিস্টার্স খ্যাত 7 রাজ্যে যেতে বাংলাদেশের দিনাজপুর ও পশ্চিমবঙ্গের শিলিগুড়িকে বলা হয় চিকেন নেক। ফলে এই চিকেন নেককে সুরক্ষিত রাখতেই বাংলাদেশকে প্রয়োজন ভারতের। অন্যদিকে অর্থনৈতিক বিনিয়োগ ও সামরিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশে যে দেশটির প্রভাব ক্রমাগত বাড়ছে তার নাম চীন। সম্প্রতি প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া করেছে দুদেশ, যা প্রতিরক্ষা সম্পর্ককে আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এর বাইরেও বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ চীনের গলায় গলায় সম্পর্ককে ভারত সবসময় বাঁকা চোখেই দেখে আসছে। দৃশ্যত চীনের সঙ্গে সম্পর্ক ভালো না ভারতের। দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের জন্য বরাবরই দুদেশের মধ্যে চলছে প্রতিদ্বন্দ্বিতা। ভারত বিশ্বাস করে চীন দক্ষিণ এশিয়ায় তাদের আধিপত্য খর্ব করার চেষ্টা করছে। এক্ষেত্রে চীনের নীতি হচ্ছে ধীরে চলো নীতি। দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রেখে এগোচ্ছে তারা। এদিকে বাংলাদেশ, ভারত ও চীন এই 3 দেশ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলায় ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বও রয়েছে দেশটির। রাশিয়ার মিত্র হলেও ভারত বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়েছে। দেশটিকে সামরিক সহযোগিতাও প্রদান করেছে যুক্তরাষ্ট্র। মূলত চীনা সামরিক শক্তিতে ভারসাম্য আনতেই মার্কিনীদের এমন ভারত প্রীতি। আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততাও বৃহত্তর কৌশলের অংশ। বিশ্লেষকদের মতে পূর্বে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেখত ভারতের চোখে, তবে বাংলাদেশের পট পরিবর্তনের ফলে কিছুটা হলেও পাল্টেছে দৃষ্টিভঙ্গি। অনেকেই মনে করছেন বাংলাদেশকে আর ভারতের চোখে দেখতে চায় না যুক্তরাষ্ট্র। প্রমাণ হিসেবে বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপে দেশটির সমর্থনের কথা বলছেন বিশ্লেষকরা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। রমজান সামনে রেখে আমদানি প্রবণতা বাড়তে থাকায় অস্থির হয়ে উঠেছে ডলার বাজার। বর্তমানে খোলা বাজারে ডলারের দাম ঠেকেছে 129 টাকায়। আরও বাস্তবতা হচ্ছে 5 বছরের ব্যবধানে ডলারের দাম বেড়েছে 45 টাকা। এজন্য রাষ্ট্রের অতি বাড়াবাড়ি ব্যবস্থাপনাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা। আর পরিস্থিতি উত্তরণে দ্বিমুখী নীতি পরিহারের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ শাহাদত সিদ্দিকী। মনিরুল ইসলামের রিপোর্ট। রমজান সামনে রেখে বাড়ছে আমদানির পরিমাণ। এছাড়া ঊর্ধ্বমুখী বকেয়া এলসি পরিশোধের হার বাড়ছে, বিদেশ ভ্রমণ সঙ্গে আছে হুন্ডির দৌরাত্ম্য। কিন্তু চাহিদার বিপরীতে ডলারের যোগান তেমন নেই। 2022 সালেও ডলারের দাম ছিল 85 টাকা। পরের বছর কিছুটা স্থিতিশীল হয়, তবে 2022 সালে 2.5 টাকা বেড়ে হয় 88 টাকার কাছাকাছি। পরের বছর 1 লাফে বাড়ে 22 টাকা। আর বর্তমানে ডলারের দাম ঠেকেছে 129 টাকায়, যা সরকারের বেঁধে দেওয়া দাম থেকে অন্তত 8 টাকা বেশি। সংশ্লিষ্টরা বলছেন মূল্যস্ফীতির চাপে ডলারের বিনিময় হার বেড়ে যাওয়া মানে মরার উপর খাড়ার ঘা। ডলার ক্রাইসিসের মূল কারণ করাপশন, এটা আমরা সবাই জানি। কিন্তু এখন করাপশনের জন্য গভর্নমেন্ট অনেকগুলো পদক্ষেপ নিয়েছে যাতে নতুন করে আর করাপশন না হয়। তবে ডলার সংকটের জন্য রাষ্ট্রের অতি বাড়াবাড়ি ব্যবস্থাপনাকেও দায়ী করলেন ব্যবসায়ীরা। আমি যদি এই মুহূর্তে $100,000 বাংলাদেশে ইনজেক্ট করতে চাই, আমি করতে পারবো, কিন্তু প্রবলেম হলো এই ডলারটা আমি ইউটিলাইজ করতে পারবো না, আমার অনেকগুলো ব্যারিয়ার্স থাকবে। ওয়ারাজ আমি যদি আমার ইউএস কোম্পানি থেকে দুবাইতে আমি ডলার ইনজেক্ট করতে চাই, উইদাউট কোশ্চেন আমি কিন্তু ডলার শুধুমাত্র ইনভয়েসের এগেনস্টে আমি ডলারটা ওইখানে দিতে পারতেছি। অর্থনীতিবিদ শাহাদত সিদ্দিকী বলেন, ডলার সংকট নিরসনে সরকারের পলিসিতে পরিবর্তন দরকার। দ্বিমুখী নীতির কারণে পরিস্থিতি আরো জটিল হচ্ছে। যে টাকা এখন উঠানোর কথা সেই টাকা এখন বাজারে ছাড়ছে, যে কারণে যে নীতি কার্যকর হওয়ার কথা সেই নীতিকে অকার্যকর করে দিচ্ছে কিন্তু সরকারের এই নীতি। রাষ্ট্রকে কিন্তু এই ধরনের দ্বিমুখী কাজ করতে হচ্ছে। আর যখন কেউ দ্বিমুখী নীতি অবলম্বন করে তখন কিন্তু যে কোনো দেশেরই যে কোনো ক্ষেত্রে এই সমস্ত পলিসি কিন্তু কার্যকর হয় না। আর্থিক সক্ষমতা ধরে রাখতে না পারলে ডলার সংকটের বোঝা দূর হবে না বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। আর্থিক সক্ষমতা না বাড়াতে পারেন সেই বোঝা কিন্তু দিনের দিন বাড়তেই থাকবে। অতএব সেই ক্ষেত্রে টাকার মান ধরে রাখাটা আমি মনে করি এই বছরটাতেও চ্যালেঞ্জ ছিল এবং সামনেও সেই চ্যালেঞ্জটা বিরাজ করার একটা অবস্থা আমি দেখতে পাচ্ছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় কৃষি জমি ও টিলা মাটি কেটে নিচ্ছে মাটি খেকোড়া। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এছাড়া বড় বড় ড্রাম ট্রাকে মাটি নেয়, সড়কের কালভার্ট ও ইটের সোলিং উঠায় দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী সহ 7 গ্রামের মানুষ।
প্রশাসনের পক্ষ থেকে খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন বুসরাত জাহান। গাজীপুরের কালিয়াকৈরে সরকারি আইন লঙ্ঘন করে মাটি কাটার যন্ত্র দিয়ে 2 ফসলি ও টিলা মাটির 25 থেকে 30 ফুট গর্ত করে কাটা হচ্ছে মাটি। উপজেলার রশিদপুর, মজিদচালা, জাথালিয়া, সাদুল্লাপুর সহ বিভিন্ন এলাকায় রাতের আধারে ইট ভাটার জন্য মাটি কেটে নিচ্ছে প্রভাবশালীরা। ড্রাম ট্রাক দিয়ে মাটি নেওয়ায় সড়ক নষ্ট হয়ে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থী, রোগীসহ চলাচলকারীরা। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ স্থানীয়দের। মাটি খেকোদের প্রতিবাদ করলেই এলাকাবাসীকে দিচ্ছে প্রাণনাশের হুমকি। এই যে মাটিগুলা কাটতেছে অবৈধভাবে, মাটি কাটা একদিকে পরিবেশের ক্ষতি করতেছে, আর মাটির গাড়িগুলো এমন ভাবে আসে 10টা 20টা 15টা করে ট্রাক একসাথে ঢুকে দেয়। রাত্রে বাচ্চারাও ঘুমাইতে পারে না, অসুস্থ রোগী যারা আছে তাদেরও সমস্যা হয়। রাস্তা ভেঙে যাওয়ার পর আমাদের যাওয়া আসায় হঠাৎ করে দুর্ঘটনা ঘটতে পারে। রাত্রে মাটির গাড়ি এসে এটা ভেঙে গিয়েছে, আর আমরা এখন স্কুলে যাওয়া আসার সময় অনেক রিস্কের সাথে আসতে হয়। ভাঙার কারণে রাত্রের বেলা গাড়ি, দিনের বেলায় তো আসা যায়, কিন্তু রাত্রের বেলায় গাড়ি আসতে গেলে দেখা যাইতেছে পড়ে যায়। মাটি খেকোদের ভয়ে দিন কাটাচ্ছে এলাকাবাসী বলে জানালেন স্থানীয় ইউপি সদস্য। মাটি নিয়ে যদি কেউ প্রতিবাদ করে তাকে ভয়ভীতি দেখিয়ে মাটি নিয়ে যাবে হুমকি দিয়ে প্রদান করে। বিষয়টি জানতে পেরে উপজেলা কর্মকর্তা বলছেন খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। রাত যত গভীর হয় এরকম একটা সিচুয়েশনে অনেক কিছু অসাধু ব্যবসায়ী আপনার এই মাটিগুলা কাটে এবং বিক্রি করে। আসলে এই ধরনের কাজ যেটা এটা আইন বিরোধী। ইউনিয়ন পরিষদ এবং উপজেলা প্রকৌশলী কার্যালয়কে নির্দেশনা দিয়েছি যে যারা কাজগুলো করেছে তাদের বিরুদ্ধে প্রমাণক সংগ্রহপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। প্রশাসন অবিলম্বে অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করে দিবে এমনটি আশা করছেন এলাকাবাসীরা। বুসরাত জাহান, মোহনা সংবাদ। স্বল্প পুঁজি, কম পরিশ্রমে অধিক লাভ হওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডে জনপ্রিয় হচ্ছে পেকিং জাতের হাঁস পালন। এতে দূর হচ্ছে বেকারত্ব এবং বাড়ছে আয়ের উৎস। পাশাপাশি খামারিরা বহুমুখী আয়ের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাঠ পর্যায়ে সহযোগিতা করছে পল্লী ডেভেলপমেন্ট কর্মকর্তা। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহযোগিতায় মাঠ পর্যায়ে সদস্যদের বহুমুখী আয় ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে। এরই ধারাবাহিকতায় পেকিং জাতের হাঁস পালন অন্যতম। এই হাঁসের মাংস ও ডিম উৎপাদনের উদ্দেশ্যে পালন করা হয়। পুকুরে মাচা পদ্ধতিতে পেকিং জাতের হাঁস পালন করা যায়। এই হাঁস পুকুর বা জলাশয়ে পালন করা সহজ। এতে অল্প খরচে অধিক লাভ হয়। এছাড়া এর ডিম ও মাংস আমিষের চাহিদা পূরণের অন্যতম উৎস। শুধু ডিম বিক্রি করলে আমি এখানে 40% থেকে 45% প্রফিট পাবো। কৃষি মৎস্য প্রাণী খাতে বিভিন্ন যে প্রযুক্তি এই সম্প্রসারণের কাজ করি, আবার খামারিদেরকে আমরা দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিই। আমাদের মূলত এই প্রদর্শনীর 3টে উদ্দেশ্য থাকে। পেকিং হাঁসের মাংসের সারা বছর নিরাপদ মাংসের সহজলভ্যতা, এই অধিক উৎপাদনশীল জাতের সম্প্রসারণ, পাশাপাশি রোগের প্রাদুর্ভাব কমানোর লক্ষ্যে মূলত আমরা এই প্রদর্শনীটা মাঠ পর্যায়ে দিয়ে থাকি। নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাঠ পর্যায়ে সহযোগিতা করা হচ্ছে বলে জানান পল্লী উন্নয়ন কর্মকর্তা। গ্রামীণ পর্যায়ে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি, বেকারত্ব নিরসন, এসব ক্ষেত্রে এই হাঁস লালন পালন হতে পারে একটি অনবদ্য দিক। এই হাঁস প্রাণী সম্পদ খাতে নতুন মাত্রা সংযোজন করতে পারে এবং প্রান্তিক পর্যায়ে নতুন কর্মসূচি বাস্তবায়ন করবে এমন প্রত্যাশা এর সঙ্গে জড়িতদের। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবার দেশের বাইরের খবর। আফ্রিকার দেশ মোজাম্বিকের এক কারাগারে দাঙ্গায় 33 বন্দী নিহত ও আরও 1,500 আসামি পালিয়েছে। এদিকে গাজা ইসরায়েলি হামলায় 5 সাংবাদিক সহ 23 ফিলিস্তিনি নিহত হয়েছে। ওদিকে সিরিয়া ও ইরাকে 21 কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি করেছে তুরস্ক। জাতিসংঘ বলছে যুদ্ধবিগ্রহ সহ নানা সংকটে 2025 সালে প্রায় 12 কোটি মানুষ খাদ্য সংকটে ভুগবে। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। আফ্রিকার দেশ মোজাম্বিকের একটি কারাগারে দাঙ্গায় 33 বন্দী নিহত ও আরো 15 জন আহত হয়েছে। এছাড়া কারাগার থেকে 1,500-এরও বেশি বন্দী পালিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দেশটির রাজধানী মাপুতোতে এই ঘটনা ঘটে, যদিও 150 বন্দীকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
grupo de manifestantes সিরিয়ায় এক অতর্কিত হামলায় দেশটির পুলিশ বাহিনীর 14 জন নিহত ও আরও 10 সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির তারতাউস এলাকায় এই হতাহতের ঘটনা ঘটে। এটি ক্ষমতাচ্যুত আসাদ সরকারের অনুগতদের কাজ বলে দাবি করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। এদিকে ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে 21 কুর্দি যোদ্ধাকে হত্যার দাবি করেছে তুরস্ক। ইসরায়েলি বর্বরতায় গাজায় 5 সাংবাদিক সহ 23 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 45,400-তে উন্নীত হয়েছে প্রাণহানি। অনেক মরদেহ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ায় আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বেশি। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে এখনও 10,000-এরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। ইউক্রেনে 24 ঘন্টায় কমপক্ষে 70টি ক্ষেপণাস্ত্র ও শখানেক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় মূল টার্গেট ছিল বিদ্যুৎ কেন্দ্র ও অস্ত্র ঘাঁটি। ক্রিসমাসের দিনে এই হামলাকে অমানবিক আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। 2025 সালে প্রায় 12 কোটি মানুষ খাবার সংকটে ভুগবে বলে জানিয়েছে জাতিসংঘ। তথ্য মতে 2025 সালে 30 কোটি 70 লাখ ক্ষুধার্ত মানুষের মধ্যে 11 কোটি 70 লাখ মানুষের কাছে খাবার পৌঁছানো সম্ভব হবে না। 2024 সালে জাতিসংঘ মানবিক সাহায্যের জন্য 4,960 কোটি টাকা সংগ্রহের চেষ্টা করলেও মাত্র 46% তহবিল সংগ্রহ করতে পেরেছে তারা। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। 6 ঘন্টার চেষ্টায় সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে, কারণ অনুসন্ধানে কমিটি, নাশকতা কিনা জানা যাবে রিপোর্টের পর। বিডিআর হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্র চিহ্নিতে নিরপেক্ষ তদন্ত হবে জানালেন কমিশন প্রধান। জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা। শেখ হাসিনার কারণেই বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে বলছেন বিশ্লেষকরা। আঞ্চলিক প্রভাবে ঢাকার প্রতি যুক্তরাষ্ট্রের মনোভাব পরিবর্তন। এবং আমদানি প্রবণতা বাড়ায় ফের অস্থির ডলার বাজার। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গলদ দেখছেন ব্যবসায়ীরা। দ্বিমুখী নীতি পরিহারের পরামর্শ অর্থনীতিবিদদের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।